প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ সৃষ্টির তাগিদ, শেখ হাসিনাকে ও হাদি হত্যার আসামিদের ফেরত চেয়ে ফের বার্তা। শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর। 14 ব্যক্তি প্রতিষ্ঠান পেল জাতীয় মৎস্য পদক। এবং গ্যাস বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন ও শিল্প খাত, 2 বছরের আগে মিলছে না পুরো সমাধান, জানালেন অর্থমন্ত্রী। এনার্জি মিক্সে জোর সরকারের। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সাথে আছি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। মুখপাত্র বলেন, সম্প্রতি দিল্লিতে ক্ষমতাচ্যুত ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের কারণে সফর প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটেছে। দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থা ফেরাতে ঢাকা ভারতের কাছে দুটি প্রধান বিষয়ে সহযোগিতার তাগিদ দিয়েছে। প্রথমত, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ পলাতক আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো। দ্বিতীয়ত, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে যুক্ত থাকা এবং পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া সন্দেহভাজনদের দ্রুত হস্তান্তর করা। গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হয়েছিল। বাংলাদেশ মনে করে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বজায় রাখাই এই গুরুত্বপূর্ণ সফর সফল করার মূল চাবিকাঠি। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. Press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. We are of the view that a propitious environment needs to be created for this visit. এদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছে নয়াদিল্লি, বরং প্রচলিত আইন প্রক্রিয়া ও 1962 সালের প্রত্যর্পণ আইন অনুযায়ী পরিচালিত হবে। অভিযোগে বর্ণিত অপরাধগুলো ভারতীয় আইনেও দণ্ডনীয় কিনা এবং প্রমাণের আইনি ভিত্তি অনুসন্ধানী ম্যাজিস্ট্রেট পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কিশোরগঞ্জ সফরে এসে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তারেক রহমান। আজ পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে পোনা অবমুক্ত করা হবে। প্রশাসন ও সামাজিক নিরাপত্তায় বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরে তিনি স্নাতক পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা, মেধাভিত্তিক উপবৃত্তি এবং 1,20,000 সুবিধাবঞ্চিত শিশুকে শিক্ষা সামগ্রী বিতরণের ঘোষণা দেন। পরে কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে মৎস্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, দেশে 2,06,00,000 মানুষ এ খাতের ওপর নির্ভরশীল। শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই।
শুধু স্কুল ড্রেসই নয়, এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে দেশের বিভিন্ন জেলায় শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তৈরি পোশাক খাতে উৎপাদন অর্ধেকে নেমে আসায় অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। নেত্রকোনায় চাহিদার অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় 10 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে, যার প্রভাব পড়েছে ক্ষুদ্র শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে। পাশাপাশি গ্যাস সংকটে জেলার হাজার হাজার সিএনজি চালক কর্মহীন হয়ে পড়েছেন। অন্যদিকে জামালপুরে 4 দিন ধরে মেইন পাইপলাইনে সরবরাহ বন্ধ থাকায় একমাত্র ফিলিং স্টেশন থেকে গ্যাস না পেয়ে চালক ও বাসাবাড়ির গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে পেট্রোবাংলা জানিয়েছে মহেশখালীর 2টি এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বাড়ানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী 1-2 দিনের মধ্যে গ্যাস ও সিএনজি স্টেশনগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরশুদিনকে আরও কম ছিল, অনেক কম ছিল পরশুদিনকে। তো আজকে তো আছে 100 প্রেসারে তো আপনার মনে করেন গাড়ি চালানো সম্ভব না। সরকার তো বলছে বাড়বে, তো বাড়তে পারে, ঠিক আছে। তো দেখি আমরা আগামীকাল ইনশাল্লাহ বাড়ে কিনা। আজকে দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় সিরিয়াল আছে, বড় বড় সিরিয়াল আছে, তবে এখানে একটু কম আছে আর কি, বুঝছেন। হ্যাঁ, গ্যাস, হ্যাঁ এখানে একটু কম সিরিয়াল দেখলাম। যে মোটামুটি ভালো আছে, স্বাভাবিক, প্রেশার মোটামুটি ভালো আছে। হ্যাঁ, গ্যাস লাইনে নাই, লাইনে না থাকার কারণে আমি আজকে 3 দিন যাবত এখানে আটকা, গ্যাস পাচ্ছি না। না খেয়ে কষ্ট করতেছে, আমরা তো গ্যাস পাইতেছি না। আমরা গ্যাসে খুব কষ্ট হয়ে আছি। সরকারের কাছে আবেদন, আমরা গ্যাস চালিয়ে আমরা করছি। এটাই আমাদের আবেদন সরকারের কাছে, আমাদেরকে একটু ব্যবস্থা করেন, গ্যাসের একটু গ্যাস দেন, একটু আমরা চলাফেরা করি না, আমরা চলতে পারতেছি না। বিকল্প সৌরবিদ্যুতের দিকে আমরা ধাবিত হই, বা সৌরবিদ্যুৎটাকে যদি ইনকারেজ করতে পারি, তাহলে কিন্তু এই যে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা, এরা বিকল্প হিসেবে 2 ঘন্টা 3 ঘন্টা যদি বিদ্যুৎ নাও থাকে, তখন তারা এই বিকল্প সোর্সটা কিন্তু ইউজ করতে পারে। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। আজ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ AmCham আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, উত্তরাধিকার সূত্রে পাওয়া এই সংকট 6 মাস বা 1 বছরে সমাধান করা সম্ভব নয়। অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতির গতি ফেরাতে সরকার সমন্বিত এনার্জি মিক্স তৈরির পরিকল্পনা নিয়েছে এবং ব্যবসার পরিবেশ উন্নত করতে কর ব্যবস্থার দুর্নীতি ও হয়রানি কমানোর কাজ চলছে। বর্তমানে দেশের অর্থনীতি স্থিতিশীলতার প্রক্রিয়ার মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি জানান, পুঁজি বাজারের সার্বিক উন্নতিতে জেপি মর্গানের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার পরবর্তী শুনানি হবে 3 সেপ্টেম্বর। আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2 প্যানেলে আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা সহ 30 জনের পরোয়ানা থাকলেও তাদের পাওয়া যায়নি। এছাড়া প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না হওয়ায় অন্য মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করা সম্ভব হয়নি। ট্রাইব্যুনালে আজ দীপুমণি, শাহরিয়ার কবির, ফারজানা রূপা, মোজাম্মেল বাবু ও জিয়াউল আহসান সহ গ্রেফতার 9 আসামিকে হাজির করা হয়। উল্লেখ্য, 2013 সালের 5 মে শাপলা চত্বরে 32 জন এবং পরদিন সিদ্ধিরগঞ্জ সহ সারা দেশে 20 জনকে হত্যার অভিযোগে গত 27 জুলাই এই 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আনুষ্ঠানিকভাবে আমলে নেন আদালত। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া 2 প্রধান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিনের কাছে যাচাই বাছাই শেষে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র
বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে বিরোধী দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়। উভয় প্রার্থীর জমাকৃত দুটি মনোনয়নপত্রের একটি বৈধ হওয়ায় নিয়ম অনুযায়ী অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট। আর আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যের প্রকাশ্য ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আগামী নির্ধারিত তারিখে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে 20 তারিখ, সেদিন তিনি একজন প্রার্থী হিসেবে, বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ 11 দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। নিয়ম হচ্ছে প্রথমটি যদি বৈধ পাওয়া যায় তাহলে আর দ্বিতীয়টি যাচাই বাছাই করা হয় না। প্রথমটি বৈধ হিসেবে পাওয়া গেছে, কাজেই দ্বিতীয়টি আর যাচাই বাছাই করা হয়নি। তো আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছেন। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখের নির্বাচনের জন্য। দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 6 জন মারা গেছে। ফলে মোট প্রাণহানি 908 জনে পৌঁছেছে। অন্যদিকে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 23,173 জন এবং মারা গেছেন 67 জন। চট্টগ্রামে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হামের প্রকোপ। জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলমের মতে 1 জানুয়ারি থেকে 15 আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে 1285 জন আক্রান্ত ও 3 জন মারা গেছেন। জুলাই ও আগস্টের সংক্রমণ আগের 6 মাসের চেয়ে প্রায় দ্বিগুণ। পাশাপাশি জেলায় মোট হাম আক্রান্ত 716 জন এবং নিশ্চিত ও সন্দেহভাজন মিলে মৃত্যু হয়েছে 15 জনের। এডিস মশার ঘনত্ব আশঙ্কাজনক বাড়ায় চসিকের 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে। হাম এখানে ঢাকা পাঠা দিয়েছে কুষ্টিয়া থেকে, আসার পরে হাম এই 4 দিন আগে ধরা পড়েছে। জি, হাসপাতাল থেকেই ধরা পড়েছে। এগুলা হয়েছে আজ 3 দিন আগে। পরশু দিন রাত্রেবেলা এরকম অবস্থা। তারপরে স্যাররা আবার রিপোর্ট করলো, তখন বলে যে হাম, নিউমোনিয়া। আর পায়খানা করতে একদম সবুজ, এই পায়খানাটাও সারতো না, আর জ্বর তো যাইতোই না। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গত 2 দিনে সিলেট সেক্টরের 302 কিলোমিটার সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, চা পাতা, কম্বল, জিরা, চকলেট ও বিভিন্ন ব্র্যান্ডের মদ। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত পার করে দেশে আনার চেষ্টা করছিল চোরা কারবারিরা। জব্দ করা পণ্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে 7 কোটি টাকা ব্যয়ে নির্মিত 6তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার কলেজ প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শিক্ষিত মাই শিক্ষিত জাতি উপহার দিতে পারেন। তিনি জানান, মেয়েদের শিক্ষার সুযোগ বাড়াতে অতীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছিল এবং বর্তমান সরকার তা স্নাতক পর্যন্ত করেছেন। শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি। নোয়াখালী সদর উপজেলার আলোচিত ট্রিপল মার্ডার মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ওমর নাসির সাজু, ওমর শরীফ সুলতান ও সৌরভ। যাবজ্জীবন পেয়েছেন ফিরোজ মাহমুদ বাপ্পি, কুদরত উল্লাহ ও হারুনুর রশিদ বাবুল। 2016 সালের 21 মে নোয়াখালী সরকারি কলেজের হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে বিরোধের পর হামলায় ওয়াসিম, রাজীব ও ইয়াসিন নিহত হন। এবার বাণিজ্য কথা।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য চলতি অর্থ বছরে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের প্রতিশ্রুতির রক্ষায় এবং প্রায় 18 লাখ কর্মচারীর চাপ সামলাতে এটি বাস্তবায়ন করা হবে। গত সরকার 11 বছর পে স্কেল দেয়নি উল্লেখ করে তিনি জানান, জ্বালানি সংকট ও বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বে কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে তা মোকাবেলা করা হবে। অর্থ মন্ত্রণালয় জানায়, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন 10 সদস্যের কমিটি পে স্কেল বাস্তবায়নের সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। এর আগে গঠিত 23 সদস্যের বেতন কমিশন 20টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করে। এতে সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে 1,60,000 করার প্রস্তাব রয়েছে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। এবার আন্তর্জাতিক কথা। ইন্দোনেশিয়ায় একদিনে 2টি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত 47 জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার ভোরে দেশের পূর্বাঞ্চলে আঘাত হানা 7.7 মাত্রার ভয়াবহ কম্পনেই এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় অসংখ্য ঘরবাড়ি ও অবকাঠামো ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েন। এরপর উপকূল জুড়ে জারি করা হয় সুনামি সতর্কতা, যা পরবর্তীতে প্রত্যাহার করে নেয় আবহাওয়া বিভাগ। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুরাহা ইয়ান্তো জানান, শিক্কা, মানাক্গারাই ও পূর্ব মানাক্গারাই অঞ্চল থেকে 47টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত 50 জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। এতে 157টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে এবং প্রায় 200টি ক্ষতিগ্রস্ত হওয়ায় 2000 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। একই দিন বিকেলে সুমাত্রায় 6.4 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। উদ্ধার কাজ চালায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার খেলার কথা। অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের গর্জন। দীর্ঘ 23 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে শক্তিশালী অজিদের 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। ঐতিহাসিক জয়ে দলকে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এই জয় শুধু ইতিহাস গড়েনি, ভেঙেছে বহু রেকর্ডও। ঘরের মাঠে টস জিতে টানা 9 জয়ের পর প্রথমবার হারল অজিরা। অপরদিকে স্বাগতিকদের মাটিতে 3 নম্বর চেষ্টাতেই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ, যা ইংল্যান্ডের পর দ্বিতীয় দ্রুততম। আসেন, আপনারা সবাই সুস্থভাবে আসেন, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ঐতিহাসিক এই জয়ে ক্রিকেট দলকে ভিডিও কলে আন্তরিক অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওকে, আসলে ইনশাআল্লাহ দেখা হবে। কংগ্রাচুলেশন, অনেক অনেক দোয়া থাকলো সবার জন্য। ডারউইনে টস হেরে ব্যাটিং নেমে হাসান মাহমুদের পেস তোপে প্রথম ইনিংসে 198 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের দারুণ সেঞ্চুরি ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে 426 রানের পাহাড় সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে অজি ব্যাটার ক্যামেরন গ্রিন ধৈর্যশীল 104 রান করলেও মিরাজের ঘূর্ণি জাদুতে 284 রানে অল আউট হয় স্বাগতিকরা। এতে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 57 রান।
এক উইকেট হারিয়ে একদিন বাকি থাকতেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে সফরকারীরা। এই ম্যাচে সফরকারী পেসাররা যৌথভাবে সর্বোচ্চ 14টি উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে 6 উইকেট সহ ম্যাচে মোট 9 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন হাসান মাহমুদ। তার বিধ্বংসী বোলিংয়ের পাশাপাশি স্পিনার মিরাজ ইনিংসে 5 উইকেট ও 50 জোড়া কীর্তি গড়েন ক্যারিয়ারে চতুর্থবার। অন্যদিকে অধিনায়ক হিসেবে দেশের বাইরে নাজমুল হোসেন শান্তর এটি তৃতীয় জয়, যা বাংলাদেশি অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। স্বপ্নের এই জয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস স্পোর্টস ডেস্ক। চ্যানেলের সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ সৃষ্টির তাগিদ, শেখ হাসিনাকে ও হাদি হত্যার আসামিদের ফেরত চেয়ে ফের বার্তা। শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর, 14 ব্যক্তি প্রতিষ্ঠান পেল জাতীয় মৎস্য পদক। গ্যাস বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত জনজীবন ও শিল্প খাত, 2 বছরের আগে মিলছে না পুরো সমাধান, জানালেন অর্থমন্ত্রী। এনার্জি মিক্সে জোর সরকারের। ইন্দোনেশিয়ায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে 47, ধসে পড়েছে 157টি বাড়ি, উদ্ধার কাজ চলায় আরও প্রাণহানির আশঙ্কা। এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জিতে রেকর্ড গড়ল বাংলাদেশ, ডারউইনে অজিদের 9 উইকেটে হারালো টাইগাররা, প্রধানমন্ত্রীর অভিনন্দন। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।